দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 2026-27 অর্থ বছরের জন্য এডিপির সম্ভাব্য আকার 3,08,000 কোটি টাকা। বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। 480 টাকায় মিলছে 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি আর 2 কেজি মসুর ডাল। দেশের সব পণ্যের দাম আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি, দাবি ব্যবসায়ীদের। এনবিআর এর শুল্ক নীতি দায়ী, মত বিশেষজ্ঞদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আসছে 2026-27 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 1 লাখ কোটি টাকা বাড়াতে যাচ্ছে সরকার। ফলে প্রথমবারের মতো এডিপির আকার ছাড়াবে 3 লাখ কোটি টাকা। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় এডিপির খসড়া নিয়ে এমন আলোচনা হয়, যেখানে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ মোট 6টি খাতে। তবে বর্তমান বাস্তবতায় এত বড় এডিপি বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এক অর্থ বছরে কোন কোন খাতে উন্নয়নে কি পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তার দলিল বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। তথ্য বলছে 2026-27 অর্থ বছরের জন্য সরকার প্রস্তাবিত খসড়া এডিপিতে বরাদ্দ দিতে যাচ্ছে 3,08,000 কোটি টাকা, যেখানে চলতি অর্থ বছর এডিপির আকার 2,08,000 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে উন্নয়ন কর্মকাণ্ডে 1 লাখ কোটি টাকা ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এডিপিতে আপনি জানেন যে কস্ট ওভাররান কোনো প্রজেক্টে 300% পর্যন্ত বৃদ্ধি পায়। সেটা জেনারেলি একটা রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে অন এন এভারেজ 35% বাড়ি। অতএব সেই জায়গাটাকে আপনি যদি সংবরণ করতে পারেন, এইটাকে যদি মুছে ফেলতে পারেন, তাহলে কিন্তু 2 লাখ কোটি টাকা দিয়েই আপনি 3 লাখ কোটি টাকার কাজ করতে পারেন। অতএব সরকার এডিপি বাস্তবায়ন এবং ওভারঅল বাজেট বাস্তবায়নে সরকারকে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে এনবিআর এর আয়ের জায়গার দিক থেকে। আদারওয়ে সেটা রাষ্ট্রের বোঝা হচ্ছে এবং আরও বোঝা বাড়াবে। জানা গেছে আগামী অর্থ বছর এডিপির জন্য যে খসড়া বরাদ্দ ধরা হয়েছে তার মধ্যে 1,90,000 কোটি টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়ার আশা করছে সরকার। প্রস্তাবিত এডিপিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মোট 6টি খাতকে। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে 50,092 কোটি টাকা, যা মোট বরাদ্দের 16.70%। বরাদ্দের দিক থেকে তারপরেই আছে শিক্ষা খাতের অবস্থান। এ খাতে বরাদ্দ দেওয়া হতে পারে 47,591 কোটি টাকা, যা কিনা মোট বরাদ্দের 15.16%। স্বাস্থ্য খাতে দেওয়া হতে পারে তৃতীয় সর্বোচ্চ 35,000 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানিতে 32.5, গৃহায়নে 20 আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হতে পারে 33,735 কোটি টাকার বেশি। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যা উচিত সেটা হবে, করণীয় হতে পারে যে আমরা শুধুমাত্র বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বৃদ্ধিটাকেই বড় করে দেখব না, একই সঙ্গে সঙ্গে এখানে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো কতটুকু মানে সঠিকভাবে গৃহীত হয়েছে। প্রকল্পের মধ্যে অনেক অপ্রয়োজনীয় ডালপালা থাকে, তাই না, খরচ বৃদ্ধি করার জন্য। তাহলে অপ্রয়োজনীয় ডালপালাগুলো যাতে না থাকে, যাতে সেইভাবে যদি অর্থাৎ অর্থে যে অর্থ ব্যয় হবে সেই অর্থের গুণগত মানটা যদি আমরা রক্ষা করতে পারি এবং সঠিকভাবে অর্থটা বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু আমরা হয়তো কম অর্থে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। তথ্য বলছে চলতি অর্থ বছর যে 2,08,000 কোটি টাকার এডিপির বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে 9 মাসে বাস্তবায়ন করা গেছে 82,894 কোটি টাকার এডিপি, যা মোট বরাদ্দের 36%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি, যেখানে বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও মসুর ডাল। সোমবার রাজধানীর আগারগাঁয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। এ সময় তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে চায় সরকার। একে তো ঝুম বৃষ্টি, তার উপর দমকা হওয়া, এমন পরিস্থিতির মাঝে শখানেক মানুষের অপেক্ষা টিসিবির পণ্য বোঝাই ট্রাকের সামনে। কেউ আশ্রয় নিয়েছেন ছাতার নিচে, আবার কেউ বৃষ্টি থেকে বাঁচতে ব্যবহার করছেন পলিথিন। সেই লাইনে দেখা মিলল ষাটুর্ধ শাহজাহান মিয়ার। উচ্চ মূল্যের বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন টিসিবির পণ্য নিতে। দেখেন না কি অবস্থা, এই জন্য নেওয়ার জন্য একটু সাশ্রয় হয়। টিসিবির এই ট্রাক থেকে একজন উপকারভোগী 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। এজন্য গুনতে হবে মোট 480 টাকা, যা বর্তমান বাজার মূল্যের প্রায় অর্ধেক। এখানে
কম দামে একটু পাই, বাচ্চাদের নিয়ে খেয়ে বাঁচি আর কি। কষ্ট হলে কি করুম, আইসি একটা নিয়ে যাইমু। হ্যাঁ, 10 টাকা ছাড় দেওয়ান মানে আমাগুলোকে অনেক কিছু, এজন্য আমরা ভিজা দাঁড়ায় রয়েছি। সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় ঢাকার 50টি স্থানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। পণ্য দেওয়া হবে চট্টগ্রামের 20টি স্থানেও। এছাড়া 6টি বিভাগীয় শহর ও জেলা মিলিয়ে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে সংস্থাটি। আমরা এইটুক নিয়ে যায় চলাই, 10 দিন কি 15 দিন এইভাবে চলে। আমরা তো গরিব লোক, খেতে হয়, অল্প পয়সায় পাচ্ছি। চিনি, মুসুর ডাল, তেল পাওয়াতে আমরা এদের আগে খুবই উপকৃত হব, কিন্তু আরেকটু কম হইলে হয়তো আরেকটু ভালো হইতো। এর আগে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে নিত্যপণ্যের বাজারে কারসাজি রোধে সরকারের পরিকল্পনা গ্রহণ করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, নির্বাচিত কিছু পণ্যের জন্য রাষ্ট্রীয় কৌশলগত মজুদ গড়ে তোলা হবে। সেই সাথে আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআই ভিত্তিক ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় আনা হবে। এতে সুবিধা হবে বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার। বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব। আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির পূর্ববর্তী তালিকায় অন্তর্ভুক্ত 1 কোটি উপকারভোগীর মধ্যে প্রায় 59 লাখের তথ্য প্রশ্নবিদ্ধ ছিল বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, যেখান থেকে স্বচ্ছ গ্রহণযোগ্য পদ্ধতিতে 80 লাখ প্রকৃত উপকারভোগীকে নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও 20 লাখ পরিবারকে এর আওতায় অন্তর্ভুক্ত করা হবে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের সকল পণ্যের দাম আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি, যে কারণে ভোক্তাদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এজন্য এনবিআর শুল্ক নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান স্বীকার করেন, ভালো নীতিমালা থাকলেও বাস্তবায়ন হয় না। বিশ্বের গড় শুল্ক 6%, যেখানে উন্নত দেশের 2, নিম্ন মধ্য আয়ের দেশের 7.2 এবং নিম্ন আয়ের 11% হয়ে থাকে। অথচ বাংলাদেশের গড় শুল্কের পরিমাণ 28%, যা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নির্ধারণ করে রেখেছে। পিআরআই এর আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, উচ্চ শুল্ক হার থাকলে রাজস্ব আহরণ বেশি হবে এই ধারণা ভুল, আর এ থেকে এনবিআরকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। সরকার বাণিজ্য নীতি করলেও এনবিআর কারো কথা শুনছে না, এমন অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। বাণিজ্যে অতিরিক্ত রক্ষণশীলতা প্রবৃদ্ধিকে ধীর গতিতে নিয়ে যাচ্ছে বলেও জানান তারা। একই সাথে বাণিজ্য উন্মুক্ত করার দাবি করেন ব্যবসায়ীরা। Nominal protection rate was 73%, with only a 2.6% average of para-tariffs. Para-tariffs, what are those para-tariffs? We have regulatory duty, we have supplementary duty, and of course we have VAT. একটা ট্রেড পলিসি তো সরকারই করছে, কিন্তু সরকারের একটা অংশ এটাকে ওন করছে না। আপনার এগেন এনবিআর ইজ দ্য নিউক্লিয়াস। আপনি যেই সেক্টরেই কথা বলেন, আপনি হেলথে বলেন, কৃষি বিভাগে বলেন, আপনি ইউ ক্যানট ডেভিয়েট এনবিআর। আলোচনায় ক্যাব সভাপতি বলেন, সরকারের নীতি হওয়া উচিত ভোক্তা কেন্দ্রিক। উল্টো এনবিআর এর বিভিন্ন শুল্কের কারণে ভোক্তাদের পণ্য ভেদে অতিরিক্ত 2 থেকে 3 গুণ ব্যয় করতে হচ্ছে। যে জিনিসগুলো আমার দেশে আসতে হাই কস্ট পড়ে যাচ্ছে, এখন সেটা থেকে আমি রেভিনিউ কালেক্ট করব, নাকি রেভিনিউ এরিয়াটা আমি সেটা ট্যাক্স কালেকশন, ইনকাম ট্যাক্স কালেকশনের দিকে বাড়াবো। সরকারের ভালো নীতিমালা থাকলেও অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয় না, এমন স্বীকারোক্তি দিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে এনবিআরকে 48টি সুপারিশ দেয়া হয়েছে। একই সাথে জ্বালানি সমস্যার সমাধান করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না বলেও জানান তিনি। High price includes the whole supply chain. It's not only the tariff itself, but আসলে end consumer এর কাছে যেখানে যাচ্ছে সেখানে যেতে যেতে মাঝখানে অনেকগুলা ইস্যু অ্যাড হয়ে যায়। আমরা গত 1 বছর দেখে এসেছি, আমরা বলেছি পোর্ট মডার্নাইজ করতে হবে, সেটা নিয়েও there is a pushback from the system. দেশে সৎভাবে ব্যবসা করার পরিবেশ গড়ে ওঠেনি, এজন্য সরকারি কর্মকর্তাদের দায়ী করেন আলোচকরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। সরাসরি ও অনলাইনে পছন্দ করে পশু কেনার সুবিধা রাখছেন অনেক খামারেই।
সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনাপাড়ের জেলার সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারাঘাটের হাওয়া খাতুন গেল 2 বছর ধরে লালন পালন করছেন 60টি। এবার কোরবানির হাটে ভালো দামে বিক্রির আশা করছেন তিনি। ভারতের গরু যদি না আসে, মনে আশা আছে যে এটা বেচে আর একটা গরু কিনবো, এটা আশা আছে অন্য আর একটা কিছু করবো। হাওয়া খাতুনের মতো জেলার গৃহস্থী বা খামারিরা ব্যস্ত কোরবানির পশু লালন পালনে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় প্রায় 30,000-এরও বেশি খামারে কোরবানির জন্য প্রায় 6,17,000 পশু তৈরি করা হচ্ছে। এগুলো গরু আপনার ন্যাচারাল খাবার খায়। আমার বাড়ির পাশে যমুনা পারে কাঁচা খাওয়ানো গরু। এবার খামারিরা প্রকৃত মূল্যই পাবে। আমার মনে হয় যেহেতু ইন্ডিয়া থেকে কোনো গরু আসবে না, বর্ডার বেল্ট থেকে কোনো গরু আসবে না, এবং এই মুহূর্তে সীমান্তবর্তী হাটগুলো বন্ধ করে মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছে। সুতরাং আমরা আশা করতেছি যে এবার গরুর দাম ভালোই বাড়বে। নারায়ণগঞ্জে 6,537টি খামারে 1,13,000-এরও বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। অনেকেই হাটে না যেয়ে খামার থেকে পশু কিনতে পছন্দ করেন, তাই জেলার খামারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। আমাদের এখানে কাস্টমার আসেন, ওনারা ওনাদের পছন্দ মতো পশু বুকিং করে রেখে যান। ঈদের আগের দিন পর্যন্ত ওনারা বুকিং এখান থেকে ডেলিভারি নিয়ে যাবেন, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা ডেলিভারি দিব। অনলাইনে পশু পছন্দের সুবিধা রেখেছেন বেশ কিছু খামারিরা। জানান গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবার পশুর দাম বেড়েছে। অন্য কুরবানি ঈদের তুলনায় এবার অনেক ভালো চাহিদা। আমাদের এখানে কাস্টমার চাইলে অফলাইন অনলাইন এসে ভিজিট করে আলোচনা করে নিতে পারবে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে কিন্তু এই খামারগুলি গড়ে উঠেছে, এবং এরা কিন্তু এই গবাদি পশু সেইভাবে নিরাপদ খাদ্য হিসেবে যাতে আমাদের ভোক্তা পায়, কোরবানি দিতে পারে, সেইভাবে কিন্তু গড়ে উঠেছে। এবং প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা পশুর চাহিদা বেশি, দামও পাওয়া যায় ভালো। তাই নরসিংদীতেও কোরবানির পশু পরিচর্যা করা হচ্ছে প্রাকৃতিক উপায়ে, দেয়া হচ্ছে দেশীয় পদ্ধতিতে তৈরি খাবার। আমরা খাবার দাবার যা আছে সব বাংলা খাবার দিয়ে পরিচালনা করি। চাউলের খুদ, মিষ্টি আলু, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, ঠিক আছে, দানাদার খাবার, এগুলা খাওয়াই। জেলা প্রাণী সম্পদ অফিসে একটা জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমে 4 জন সদস্য থাকবে, তাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে। যে কোনো জায়গায় যে কোনো সময় যদি কারো কোনো সাহায্য সহযোগিতা পরামর্শ দরকার হয় তাদের সাথে যোগাযোগ করে তারাও তাদেরকে সহায়তা প্রদান করে থাকবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যানুযায়ী কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় 85,000-এরও বেশি পশু। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পতনের ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 15 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,205-এ। হাতবদল হয়েছে 714 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 146টির, কমেছে 189টির, আর অপরিবর্তিত আছে 57টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। 4 কার্যদিবসের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। আজ ইন্ডেক্স কমেছে 0.3%। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় জুড়ে বাজারে আজ সেলারদের আধিপত্য লক্ষ্য করা গেছে। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 1.3 গুণের মতো ছিল। ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আজ সবচেয়ে বেশি পরিমাণে সেল প্রেশার লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 1.7% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল, এরপরেই ছিল টেক্সটাইল সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজ মুন্ডু সিরামিক টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অ্যাপেক্স ট্যানারি, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ক্যাপেন বিডিডিএল মিউচুয়াল ফান্ড 1। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে ব্যয় বাড়লেও রপ্তানি খাতে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত এপ্রিল মাসে দেশটির রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 14.1%। ট্রাম্প শি এর বৈঠককে সামনে রেখে এমন তথ্য জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পরও শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের রপ্তানি খাত। শনিবার চীনের শুল্ক প্রশাসনের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিল মাসে চীনের রপ্তানি বেড়েছে 14.1%। অথচ বিশ্লেষকদের পূর্বাভাস ছিল এই প্রবৃদ্ধি হবে 7.9%। এতে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক বেশি হয়েছে।
গত মার্চে চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল মাত্র 2.5%। সেই তুলনায় এপ্রিলের 14.1% প্রবৃদ্ধি একটি বড় উল্লম্ফন। বিশেষভাবে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি গত বছরের তুলনায় 11.3% বেড়েছে, যা মার্চে 26.5% কমে গিয়েছিল। অন্যদিকে এপ্রিলে চীনের আমদানি 25.3% বেড়েছে, যা মার্চের 27.8%-এর চেয়ে কিছুটা কম। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল এই প্রবৃদ্ধি হবে 15.2%। এতে গত মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত মার্চ মাসের $51.13 বিলিয়ন থেকে বেড়ে $84.8 বিলিয়ন দাঁড়িয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে উদ্বৃত্তের এই বড় বৃদ্ধি দেশটির বৈদেশিক বাণিজ্যের শক্তিশালী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। আগামী সপ্তাহে বেইজিংয়ে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প শির এই আসন্ন বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা এখন দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্যিক সংঘাতকেও ছাপিয়ে গেছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।